সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। 2015 সালের 24 জানুয়ারি আরাফাত রহমান কোকো মারা যান এই দিন। ওই দিন বিএনপি জামাতের একটি যৌথ পিকেটিং চলার অবস্থায় নারায়ণগঞ্জের কাশীপুর থেকে গ্রেপ্তার হন শিহাবুদ্দিন। তারপর তার উপরে চালানো হয় নির্মম নিপীড়ন। ক্রসফায়ারের জন্য তিনবার তাকে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তিনি বেঁচে যান। এছাড়াও তার জীবনে এমন অসংখ্য নিপীড়নের দগদগ স্মৃতি রয়েছে। অনুষ্ঠানে তার নিজের মুখেই শুনতে চাই সেই সব নিপীড়নের স্মৃতি। শিহাব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শিহাবের উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। শিহাবুদ্দিনের জন্ম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব গোপালনগর। মাদ্রাসা শিক্ষক বাবার নাম আব্দুল মোতালেব ও মায়ের নাম ফাতেমা বেগম। 5 ভাইয়ের মধ্যে শিহাব তৃতীয়। 2011-2013 সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে যথাক্রমে দাখিল ও আলিম পাশ করে তারপর ভর্তি হন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে। কিন্তু রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে অনার্স শেষ করতে পারেননি তিনি। পরবর্তীতে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে যথাক্রমে ফাজিল ও কামিল সম্পন্ন করেন তিনি। বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে চলছে তার 4 সদস্যের পরিবার। শিহাবুদ্দিন ছোটবেলা থেকেই ছিলেন রাজনীতি সচেতন। 2015 সালে প্রবাসে থাকা অবস্থায় মারা যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। একে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে রাজপথে বিক্ষোভ কর্মসূচি দেয় বিএনপি জামায়াত। নারায়ণগঞ্জেও সেই কর্মসূচি পালিত হয়। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যায় শিহাবকে। সেই থেকে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন পর্যন্ত বারবার নিপীড়নের মুখে পড়েছেন তিনি। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো তার সাথে ঘটে যাওয়া সেই দুঃসহ ঘটনা। শিহাব, কি হয়েছিল? আপনাকে তুলে নিল, ক্রসফায়ারে দেওয়ার জন্য তিনবার নিয়ে গেল, একবারও ক্রসফায়ার দিল না। কি এমন দৈবিক কারণে বেঁচে গেলেন? যদি বলতে চাই, সর্বপ্রথম আল্লাহ তাআলার মেহেরবানি। আমার জীবনের হয়তো হায়াত আছে, এই জন্য বেঁচে গেছি। প্রথমে ঘটনাটা ঘটেছে হচ্ছে নারায়ণগঞ্জের কাশীপুরে। সেখানে একটা প্রোগ্রাম ছিল বিএনপির। কোকর সেদিন মারা গেছে আর কি ওই দিনেই। আমরা প্রোগ্রাম শেষ করে চলে এসেছিলাম। এর ভিতরে পিছন থেকে কিছু লোক আমাদেরকে ফলো করেছে। এরপর আমরা একটা বাসায় গিয়েছি, সেখান থেকে ধরে নিয়ে গেছে। হচ্ছে কয়জনকে ধরলো? আমার সাথে আরো 2 জন ছিল, আবু সাইদ আর হচ্ছে মাহমুদ এখন তার্কির নাগরিক, তার্কিতে চলে গেছে, বাংলাদেশে থাকতে পারে না। আবু সাইদ আছে, আর আমরা 3 জন ওখানে ছিলাম। এর সাথে আরেকজনকে ধরছিল, যে মূলত আমাদের ফলো করে গেছিল। সে হচ্ছে র্যাবের সোর্স ছিল। তৎকালীন সময়ে মানে মিডিয়াগুলো ঘোষণা হয়ে গেছিল যে আমরা মারা গেছি। আমাদেরকে যখন পুলিশের পিকআপে উঠায়, একটা কিছু বস্তা আলগায় পারছি না, উঠাচ্ছি, এভাবে আমাদেরকে 3 জনকে এভাবে গাড়ির উপরে মারছে। তখন আমার মাথায় হচ্ছে মাথা ফাটা ফেলছে, হাতের ভেঙে ফেলছে। এরপরে পুলিশের পিকআপটা হসপিটালের দিকে যাওয়ার সময় পুলিশ আমাদের পকেট হাতাচ্ছিল, কার পকেটে কি আছে। তা আমার পকেটে যখন হাত দিয়েছে, আমি পুলিশের হাত এভাবে চাপা দিছি। চাপা দেওয়ার সাথে সাথে বলছে যে স্যার একটা জীবিত আছে। এই কথা বলার সাথে সাথে আমার এই হাতে একটা হ্যান্ডকাপ, এই হাতে একটা হ্যান্ডকাপ, 2 পায়ে 2টা হ্যান্ডকাপ দিয়ে পুলিশের পিকআপের সাথে আটকে রাখছে। এরপর হসপিটালে নিয়ে গেছে। আসলে রিমান্ড যতটুকু কঠিন, তার চেয়ে বেশি কঠিন হয়েছিল হসপিটালটা। একটা মানুষ অসুস্থ হইলে বা যে যেখানে যেভাবেই হোক অসুস্থ হলে প্রথমে চিন্তা করে হসপিটালে আসছে, যাক একটু চিকিৎসা পাবো। আমার তো খালি গায়ে ছিল, ট্রাউজার পরা ছিল, গেঞ্জি জামা কাপড় আগে ছিঁড়ে ফেলছে। হসপিটালের ট্রের উপর আমাদেরকে ফালা রাখছে প্রায় ঘন্টা খানিক। ট্রের উপরে চিকিৎসা দেয় নাই। পরে মামলার যে আইও ছিল উনি আসছে, এরপরে এপিবিএনও আসছিল। চিকিৎসাটা এটা আপনি অনুভব করতে পারবেন না। একটা মানুষ, জীবিত মানুষ, যখন আমার মাথায় 11টা শিলি আছে, এই শিলিগুলো করার সময় আমার 2 হাতে হ্যান্ডকাপ পরা, আমার অনেকগুলো ছবি আছে হ্যান্ডকাপ পরা। এভাবে সাংবাদিকদের কল্যাণেই পাইছি, এখনও বিভিন্ন পত্রিকাগুলোতে এই ছবিগুলো আছে, যে 2 হাতে হ্যান্ডকাপ পরার, স্টেজের উপরে শোয়ানো।
মূলত হয়েছে হ্যান্ডকাপটা ওই যে আগেই পরাইছে, এরপরে এটা তো দুই হাত ছুটানো ছিল, দুই হাত একসাথে করে দিছে। যে ডাক্তার ছিল খানপুর ভিক্টোরিয়া হসপিটালের ডাক্তার, সেই ডাক্তার প্রথমে এসে বলল যাদেরকে সিলি করে দিলে হবে, এটা কোনো বিষয় না। আপনি চিন্তা করতে পারবেন না যে আমার 11টা সিলি করছে এনেস্থেশিয়া ছাড়া। আমি যখন চিৎকার দিয়ে লাফ দিয়েছি তখন আমার 2টা পায়ে স্ট্রেচারের সাথে হ্যান্ডকাপ লাগাই দিছে। প্রথম 2-3টা ব্যথা লাগছে, এরপরে ভুলে গেছি। মানে এরপর আর আসলে জানি যে এখানে কিছু করার নাই, যাই হোক আপনার মানে সিলি দিতে হবে। এরপরে যখন আমি খুব লাভ দিচ্ছিলাম তখন আমাকে বলছে যে ও সিলি করার দরকার নেই, এমনি থাকুক। পরে চিন্তা করলাম অন্তত জীবন বাঁচানোর জন্য সিলিটা করুক, যাই হোক। মাথা ফাটিয়েছে কি পুলিশ পিটিয়ে? না, মাথা ফাটাইছে আওয়ামী লীগের লোকজন। আচ্ছা। আওয়ামী লীগের লোকজন মাথা ফাটাইছে। আসলে ওই সময় মানে মারতে মারতে এরপরে হচ্ছে যে পুলিশ পরে যায় নিয়ে আসছে, আর ওখানে র্যাবের যে সোর্স ছিল তারও মারছে। এরপরে সিলি করার পরে ব্যান্ডেজ করছে অনেক পরে। এরপরে শীতে, ওই সময় শীত ছিল, পাকার উপরে বসায় রাখছে। প্রথম ওই স্ট্রাকচারের উপর থেকে পরে পাকার উপরে আইনা বসায় রাখছে। আর মাহমুদ আর আবু সাইদ শোয়া ছিল। তো যেহেতু আমার জ্ঞান ছিল তখন অনেক মিডিয়ায় আসছে, অনেকগুলো মিডিয়া আসছে, মেইন স্ট্রিমিং সকল মিডিয়াই তখন আসছে হসপিটালের ভিতরে। এরপরে 2-2.5 ঘন্টার মতো আমি সরাসরি মিডিয়ার সাথে ফেস করছি। বিভিন্ন জন আইসা নানান প্রশ্ন, কে আসছে, কোথায় কি, এগুলো বলছে। হসপিটালের ভিতরে যখন একটা কেবিনের মতো ওখানে নিয়ে গেল, তো ভাবছি এখন মনে হয় একটু, মানে তখন আমার শরীরের একটা জায়গা নেই যেখানে আপনি হাত দিবেন। আমার ছবিগুলো যদি দেখেন, মানে পুরো শরীরটা লাল, মানে লাল হয়ে গেছে। বেঁচে আছে এটা হচ্ছে আল্লাহর রহমত। তখন অলরেডি বিভিন্ন জায়গায় ঘোষণা হয়ে গেছে যে আমরা 3জন মারা গেছি, মিডিয়াতেও আসছিল যে আমরা মারা গেছি 3জন। কিন্তু তখন আমি কথা বলছি। হসপিটাল আসার পর প্রথম আসলো হচ্ছে যে তৎকালীন এসপি হসপিটালের ভিতর আসলো, তার সাথে সহকারী এসপি আসলো সাজ্জাদ। তারা এসে কি করলো? এসপি এসে প্রথম আমাকে বুকে একটা ঘুষি মারছে। এই যে সাজ্জাদ সহকারী এসপি, তিনি আমাকে পরে এসপি অফিসে নিয়েও পিটাইছে। তারা যাওয়ার পরে চিন্তা করছে মনে হয় একটু ভালো আছে, তারা এরা ছেড়ে চলে গেছে। তথ্য নিছে কে আছে সাথে। তখন কটা বাজে? 5টা এরকম, সন্ধ্যার আখ্যান দেওয়া। তার আগে তো বললাম যে স্ট্রাকচারের উপর ফালায় রাখছে, মিডিয়া ফেস করছি, কথা বলছি। এর ভিতরে র্যাব আসছিল 2বার। এদের মানে ব্যবহারগুলো হচ্ছে যে এদেরকে এখানে আনছে কেন, ওখানে মেরে ফেলতো, আনা তো দরকার ছিল না। যে আসছে সেই মারছে, সহজ কথায় বললে। র্যাবের টিম আসছে, ডিজিএফআই আসছে, এনএসআই আসছে, ঢাকা থেকে এসবি টিম গেছে, নারায়ণগঞ্জের প্রতিটা থানার একটা টিম আসছে। যে আসছে সেই মারছে। সর্বশেষ সবচেয়ে মানে বেদনাদায়ক কথা হচ্ছে যে যখন ঢাকা থেকে এসবি যায়, এদের খুব স্মার্ট, কি আছে, কেমন আছো ভাইয়া, ভালো আছো, তোমাকে এত ভালোই লাগে, তুমি এত সুন্দর মানুষ, এই কাজটা কেন করলা, এরকম কথা বলতেছে। তো ভাবছি যাক, অর্থাৎ এরা কি নির্যাতন করবে না। র্যাবের যে টিমটা আসছে তারা এসে আমার বুকের উপরে বসছে, বসে আমার যে 11টা শিলি আছে, এই 11টা শিলির ভিতরে চাপ দিছে আমার। তাও হচ্ছে আমার বুকের উপরে এসে, আরে সোফা নাই যেহেতু এখানে বস। কথাটা হচ্ছে যে সোফা যেহেতু নাই তাহলে এখানে বস। এসবি টিমটা মনে করছে যে ভালো, যাক তারা ভালোভাবে কথা বলতেছে। তো যাওয়ার সময় বলতেছে তোর হাত গেলে তো ভালোই তো দেখা যায়, এত ভালো হাত দিয়ে কী করবি, এই 2টা আঙ্গুল এইভাবে সোজা চাপ দিয়ে এই পর্যন্ত উল্টে দিছে, এই 2টা আঙ্গুল। ওই মুহূর্তে আসলে কিছুই বলার ছিল না। এরপরে ডাক্তারকে যে ডাক দিব যে ডাক্তার আসেন, যে আমার আঙ্গুলটা ভেঙে গেছে, এটা যে বলবো, তখন মনে হয়েছে যে যেই ডাক্তার অ্যানেস্থেসিয়া ছাড়া আমাকে সিলি করেছে সে জানলে তো আমার আঙ্গুলটা হাতটাই কেটে ফেলবে। এরপরে তখন কোনো কিছু করতে পারতেছি না। তখন রাত্র মনে হয় 1টা বা 2টা, এসবির যারা গেছে তারা 1টা বা 2টা গেছে। তখন এই 2টা আঙ্গুল এভাবে সোজা করতে পারতেছি না কোনোভাবে, পান নিচে এভাবে দিয়ে এরপর টান মারছি, একটা শব্দ হয়েছে, এরপরে হাতটা এরকম ফুলে গেছিল।
তবে মানে আমার সাথে যা হচ্ছে, আমি কিন্তু ওই যে ওরা তো দুজন অজ্ঞান, ওরা যখন মানে একটু জ্ঞান ফিরছে তখন আমি বলছি আচ্ছা কোনো সমস্যা নাই, চিন্তা করেন না, যেহেতু আমাদের লোকজনই। সকালবেলা নাস্তা দিয়েছে, রুটি আর হচ্ছে ডিম। আমি অসুস্থ মানুষ, ওষুধ খাবো, হসপিটালের খাবার দিয়েছে, তার সাথে একটা ডিম দিয়েছে, 2টা পরোটা, একটা ডিম। ডিমটা পুলিশ খেয়ে ফেলছে। যা হোক, তারও বললাম যে ঠিক আছে ভাই খান। এরপরের দিন সারাদিন সকাল থেকে এরপরে নানান সাংবাদিক আসছে, এরপরে আমাদেরকে নিয়ে গেছে কোর্টে উঠাইছে, উঠানোর পরে রিমান্ড দিল। রিমান্ড দিয়েছে হচ্ছে ফতুল্লা থানায়। তৎকালীন সময় খানপুর হসপিটাল থেকে নারায়ণগঞ্জ কোর্টে যাইতে জ্যাম ঠেলে যাইতো মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগে, জ্যাম ট্যাম ঠেলে যেতে। আমাদেরকে যখন কোর্টে নেয়, সামনে 3টা র্যাবের গাড়ি, এরপরে পুলিশের গাড়ি, এরপরে র্যাবের গাড়ি, এরপরে মানে মাঝখানে আমরা, মানে এখান থেকে সাইরেন বাজানো শুরু করছে, পুরো রাস্তাটা খালি করে ফেলছে। এবং মিডিয়াগুলো এতভাবে দেখাচ্ছে যে মনে হয় এই পৃথিবীর সবচেয়ে বড় বড় সন্ত্রাসী এখন কোর্টে নিচ্ছে। কোর্টে নিল আমাকে আর সাইদ ভাইকে 3 দিন রিমান্ড দিল। তো আমরা জানি পুলিশের রিমান্ড দিছে, ফতুল্লা থানায় নিয়ে যাবে, কিন্তু কী করলো, আমাদেরকে একটা কালো গাড়িতে করে এখান থেকে সোজা ডিবি অফিসে নিয়ে গেল। রাত্রেবেলা হঠাৎ করে এসে বলে শিহাবকে, বলছে আমি, চলো তোমাকে ডাকে। কে ডাকে? স্যার ডাকে। আসলে এখানে তো আপনার তো কিছুই করার নেই, ঠিক আছে চলেন। চোখটা বাঁধলো, বাইরে একটা গাড়িতে নিয়ে চলে গেল। সে গাড়িটা অনেকক্ষণ চলছে, 10-15 মিনিট চলার পরে এরপরে হচ্ছে যে তারা বন্দুকের হ্যামার টানতেছে, শব্দ হচ্ছে কটকট। পরে বলছে যে আচ্ছা তুই বল যে আসলে তোর সাথে কে ছিল। আমি বলছি যে আসলে আমার সাথে কেউ ছিল না, আমি একটা প্রোগ্রামে আসছি, আসলে আমি ওইভাবে কাউরে চিনি না। আমার একটাই ছিল যে আমি মারা যাই তাতে সমস্যা নেই, আমি তো জানি যে আমাকে মেরে ফেলবে, আর এক্ষেত্রে আমি আরেকজনকে বলে দিলে তাকে ধরে নিয়ে এসে মেরে ফেলবে, তার চেয়ে ভালো আমার মায়ের বুক খালি হোক, আমি যাই। আর পুলিশ তখন আমার পরিচয়টা ভালোভাবে জেনে গেছিল, আমার সাথে কাগজপত্র ছিল, যার কারণে আমার পরিচয়টা, প্রথম পরিচয় জানে, যে পরিচয় সহ অ্যারেস্ট হই আমি নারায়ণগঞ্জে। এর আগে এরকম পরিচয় সহ কেউ অ্যারেস্ট হয় না। ওখান থেকে আসার পরে আমার মামলার যে আয়ু, সে আসলো, আসার পরে বলছে যে আচ্ছা তুই খুরশেদকে চিনিস কিনা। আমি বলছি না, খুরশেদকে চিনি না। খুরশেদ তৎকালীন সভাপতি ছিল, খুরশেদকে আমি না। পরে বলছে এনামুল হক, শেখ এনামুল হককে চিনিস কিনা। আমি বলছি না, এনামুল হককে আমি চিনি না। এভাবেই বসে আছি, একটা টাকাটা নিয়ে দেখানো আছে, হাতের উপরে ধরে ঠাস করে মেরে দিছে। কিসের সাথে? এভাবে টেবিলে দেখি, তোর হাত দেখি, তোর হাত ফুলা কেন? এই হাতটা তখন ফুলাতো, এই যে আঙুল দুটো বললাম যে ভেঙে গেছে, আমি কোনোভাবে মানে আছে আর কি। তো বলছে এখানে মনে হয় পানি হয়েছে, আর পানিটা বের করে দেই, দেখি কি হয়েছে। এই কথা বলে টাকাটা নিয়ে ঠাস করে মেরে দিছে টেবিলের সাথে। আমার বাসায় একটা লাইব্রেরি ছিল, আমার নিজের পার্সোনাল, 3,500-এর উপরে বই ছিল, নিজের পড়াশোনা করতাম যেহেতু। আমার বাসার এমন কোনো কাগজ নাই, এমন কোনো টুকরা নেই যে টুকরা একটা দাগ দিয়েছে, দাগটা পর্যন্ত পুলিশ নিয়ে আসছে। আইনা বলতেছে এই দাগটা কেন দিছস? আচ্ছা বলেন, আপনি আপনার বই পড়ছেন, আপনি দাগ দিয়েছেন, কখনো কারো নাম্বার লাগছেন, অথবা কারো আচ্ছা অথবা একটা হিসাব করছেন। এখন আমাকে জিজ্ঞেস করতেছে এইটা কি, আমি বলছি জানি না। তখনই মানে পিছন থেকে বাড়ি মারা, এটা হয়েছে নর্মাল বিষয়। যখন অনেকক্ষণ বলতেছি না, পিছন থেকে একজন এসে কানের উপরে স্টেপলার মেরে দিছে। মানে আপনি কেন বলতেছেন না, আমি যা বলি এটা কেন বলেন না? ডিবির একটা কানের পিছনে এসে কানের উপরে স্টেপলার মেরে দিছে। সেখান থেকে আবার ভিতরে রাখছে। এরপর তো আসলে জিজ্ঞাসা, এটা হচ্ছে কন্টিনিউ প্রসেসিং। আবার ভোর রাত্রে এই চল, তোর আর রেখে লাভ নাই, তুই কোনো কথা বলবি না। আমার আবু সাইদ জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে। আমি বলছে ওই আজিজ কলম দিয়ে পার দিছে। যদি বলি যে তার কাটা মারছে, ও ভয় পাবে। তো কইতেছে এইভাবে এই পাশ ওপাশ। আমি বলছি যে এটা একটু লাগছে, নিচে মনে হয় কিছু ছিল, ওই কেটে গেছে। এই ভোর রাত্রে আবার নিয়ে গেল চোখ বেঁধে, কত ওসি ডাকে, ঠিক আছে চলেন। তখন শামীম ওসমান ওসিকে সরাসরি ফোন দিছে, ডিবির ওসি।
আমার স্পষ্ট মনে আছে ডিবির ওসি ছিল তখন মামুনুর রশিদ মণ্ডল। ফোন দিয়েছে, কইছে ওদেরকে বাঁচা রেখে লাভ কি, যা বলার আমি বলবো, আপনারা কী করেন, আর ওরা তো জানে না কোথায় আছে। এর ভিতরে আমার বাবা থানায় গেছে, আইনজীবীরা থানায় গেছে, থানায় যায় দেখে বা গারদ ঘুরে আনছে, বলে নাই। ভোর রাতে কোথায় নিয়ে গেল? ভোর রাত্রে এরপর আবার নিয়ে গেল চোখ বেঁধে। আসলে তো কোথায় নিয়ে যায় এটা তো জানা যায় না, ঘুরাচ্ছে, ঘুরতেছি। ওই যে মানে বন্দুকের এগুলি তো আপনি তো শব্দ তো পান, এগুলি তো লোড করে, এটা আগের বার করছে, পরের বার তো একই, এগুলি তো হচ্ছে যে কন্টিনিউ প্রসেসিং। এরপরে বলতেছে আচ্ছা তুই সর্বশেষ তোকে তো মেরেই ফেলবো, তুই বস। এরপরে হাঁটু করে বসাইছে, বসায় বলছে যে আচ্ছা তোকে মেরে ফেলবো যেহেতু, আচ্ছা তুই একটা সত্য কথা বল যে খুরশেদকে চিনোস কিনা। আমি বলছি যে না, চিনি না। এরপরে বিএনপির অনেকের নাম বলছে, অনেক নেতাদের নাম জিজ্ঞেস করছে। আমি বলছি পোস্টারে তাদের ছবি দেখছি, আসলে আমি ওইভাবে চিনি না। এরপরে বলছে না ওই করবো না, ওরা মেরে ফেল। তখন স্যার গুলি কি একটা করবো না দুটো করবো? না ও বেশি ঝামেলা করে লাভ নাই, একটা গুলি করে তাইলেই হবে। মানে ওই চোখ বাঁধা অবস্থায়? হ্যাঁ, করে ফালাই দিয়ে চলে যাবো। নিয়ে গেছে, বসাইছে। কোন জায়গায় নিয়ে গেল এটা তো আমি নিজেও জানি না কোথায় নিয়ে গেছে। কি মানে কোনো কক্ষের মধ্যে না বাইরে? বাইরেই ছিল, যেহেতু বাতাস ছিল, অনেক ঠান্ডা বাতাস, খালি গিয়েছিলাম, শরীর কাঁপতেছিল। এটা বাইরে হয়েছে দ্বিতীয়বারেরটা। পরে কয় আচ্ছা চল, স্যারে তো করবে না, তার স্যারের সাথে একটা সিগনেচার নিয়ে আসি। বলে আবার নিয়ে আসছে, আয়না রাখছে। এরপরে আমাকে হ্যান্ডকাপ পরে, যে দরজা আছে দরজাটার উপরে এভাবে লাগে না, শুধু বুড়ি আঙ্গুলটা নিচে আছে, তো ঝুলে রাখছে 8 ঘন্টা। আমার হ্যান্ডকাপগুলো কেটে এভাবে ভিতরে ঢুকে গেছে, এখানে রক দেখা যায়, রক্ত পড়তেছে, রক দেখা যায়, কিন্তু আমার হ্যান্ডকাপ দুইটা খুলে নেয়। তখন চিন্তা করছি তার চেয়ে মেরে গতকাল রাত্রে মেরে ফেললে ভালো হইতো। এরপরে পরের দিন রাত্রেবেলা, পরের দিন কি কোর্টে দিয়ে দিল, জেলখানায় পাঠালো? কোর্টে এরপরের দিন কোর্টে দেয় নাই, এরপরের দিন আবার চোখ বেঁধে নিয়ে গেছে, কত ওর এখনই ফেলে দিব। মূলত তখন চোখ বাইয়ে দেওয়া, কিছুক্ষণ হাঁটাইছে, হাঁটানোর পরে কইতেছে ওর এখানেই ফেলাই দে। তাই আমি ভাবছি যে ওদের হয়তো এখানে মারার কোনো একটা জায়গা আছে। তবে আমি এর আগে পরেও গেছিলাম ডিবি অফিসে, এখন ওই ডিবি অফিসটা পরিত্যক্ত, এখন আর নাই। পরে এখানে ফালাই দে। তা আমি বলছি যে আমি তো কথা শুনতেছি, ওসি বলতেছে আচ্ছা মেরে ফেল। পরে আমি খুব লাউডলি বলছি যে দেখেন আমি একজন কোরআনে হাফেজ, আপনারা আমাকে মেরে ফেলবেন, এই দুনিয়াতে আমি বিচার না পাইলে কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসা করবো যে আপনাকে আমি দাঁড় করাবো যে কি অপরাধে আমাকে মারলেন। পরে সে মামুনুর রশিদ মণ্ডল, সে বলতেছে যে তুই আমাকে চিনোস? আমি বলছি যে আমার মাথা যদি খুব বেশি নষ্ট হয়ে না থাকে তাহলে আপনি ডিবির ওসি মামুনুর রশিদ মণ্ডল, যেহেতু তার সাথে আমার কয়েকবার কথা হয়েছে হসপিটালে ডিবিতে আনার সময়। কত শিওর? আমি বলছি হ্যাঁ আমি শিওর, আমি কিয়ামতের ময়দানে আপনার নাম ধরে ডাকবো যে আপনি ক্ষমতা পাওয়ার পরও আমাকে বিনা অপরাধে আমাকে মেরে ফেলছেন। চোখ দুইটা খুলে দে। ওই প্রথম চোখ দুইটা খুলে দেয় আমার। মোটামুটি মৃত্যু, মানে বেঁচে গেছেন এই যাত্রায় প্রাণী, এরকম একটা আশা জাগলো। ওই সময় আমার চোখ দুইটা খুলে দেয়। আমি পরে আসে অনেক কথা জিজ্ঞেস করে, আমি বলছি দেখেন আমি জানি না। পরে সে বলছে তোকে আমি একটা সুযোগ দিব যে তুই জবানবন্দি দিবি, 164 জবানবন্দি দিবি। তখন চিন্তা করছি যদি বেঁচে থাকি তাহলে অনেক কিছু বলতে পারবো, আর যদি আমাকে কোর্টে উঠায় সেক্ষেত্রে কি বেঁচে যাব। আসলে আওয়ামী লীগ আমাদেরকে এত পরিমাণ জুলুম করছে। এরপরে পরের দিনকে কোর্টে উঠাইলো, কোর্টে 164 দিয়েছিলেন। 164 দিতে নিয়ে গেছে। আমি ম্যাজিস্ট্রেটে দেখলাম যে টুপি পরা ভালো মানুষ মনে হয়েছে। আমি করলাম যে ছাড়, আসলে এই বিষয়ে আমি জানি না, আমাকে এখানে নিয়ে আসছে এরা নিজেদের মতো করে লিখে নিয়ে আসছে। আমাকে ম্যাজিস্ট্রেট একটা লাথি মারছে, আমার মাথায় ব্যান্ডিজ, খালি গায়ে একটা ট্রাউজার পরা। ম্যাজিস্ট্রেট আমাকে লাথি মেরে বলছে, তার সাথে একজন পাশের জন ছিল, সে বলছে এই ওরা ডাক দে, এই কী নিয়ে আসছো, এই কথা তো এখনই মেরে ফেলবো, নাহলে এই উপর থেকে তোকে নিচে ফেলাই দিব, দোতলার উপর থেকে। তখন আসলে আমি বুঝতে পারছি যে আসলে আমার বাঁচার উপায় নেই। বলছে যা বলছি তাই বলবি, নাহলে এখনই আবার 5 দিন রিমান্ড নিয়ে যাবো, এই 5 দিন রিমান্ডের পরে তোকে মেরে ফেলবো। তোর উপায় বলে না।
তারপর এরপরে 164 দিয়েছিলেন। পরে 164 এটা এরপরে- আসলে দিতে বাধ্য। হ্যাঁ, তারপরে কি জেলখানায় পাঠিয়ে দিল? এরপরে জেলখানায় কতদিন না, এরপরে জেলখানায় পাঠান। 164 দেওয়ার পরে আমাকে হসপিটাল আবার নিয়ে গেছে চিকিৎসা? জেলখানায় দেওয়ার জন্য, যেহেতু করতে হয়, হ্যাঁ। প্রসেসিং করতে হয় যে আমি সুস্থ কিনা। হসপিটালে নেওয়ার পরে আমার একটা সাক্ষাৎকার নিচে হচ্ছে 71 টিভি। আচ্ছা আচ্ছা। বর্তমান যে অ্যারেস্ট আছে ফারজানা রূপা, শাকিল, দুইজন, এরা দুইজন আমার প্রায় 1.5 ঘন্টার মতো এনেছে। 71-এর সমীকরণ যে একটা অনুষ্ঠান ছিল, এটার প্রথম এপিসোড হয়েছে আমি। এরপরে আপনি জেলখানায় ছিলেন কতদিন? জেলখানায় ছিলাম 7 মাসের উপরে। তারপরে জামিন হলো? জামিন ততদিন। এরপরে আপনি এখন এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনার সাথে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, আপনাকে ক্রস ফায়ারে দিতে নিয়ে গিয়েছিল ওসি মামুনুর রশিদ মণ্ডল, ওনার নাম আপনি জানেন, চিনতে পেরেছেন? ওনাদের বিরুদ্ধে কোনো মামলা করেছেন আইনি ব্যবস্থা নেওয়ার জন্য? না, মামলাটা করি নাই আমি। মামলা আপনি আপনার সাথে ঘটে যাওয়া যে অন্যায়, এর বিচার চান কিনা? আসলে বিচারটা পৃথিবীতে চাইলে খুব কম হয়ে যাবে। আপনি বিচার চান কিনা? আমি আল্লাহর কাছে চাই। আমার অনার্স লাইফের আমি তো অর্থনীতিতে অনার্স ছিল আমার, আমি অনার্স কমপ্লিট করতে পারি নাই, আমার ভার্সিটিতে যেতে পারি নাই। ভার্সিটিতে যাওয়ার পরে তৎকালীন ছাত্রলীগের সভাপতি আমাকে পিছন থেকে দৌড়াইছে। আমি একদিন গেছিলাম অ্যারেস্ট হওয়ার পর। আপনার শিক্ষা জীবন শেষ হয়ে আমার গেছে। শিক্ষা জীবন ওখানে শেষ হয়েছে। আপনার আমি অনার্স সামাজিক করতে পারি জীবন? নাই। আমি ভাগ্য ভালো, আমি মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসার লাইন যেহেতু আমার ছিল, মাদ্রাসার লাইন দিয়ে আমি শেষ করছি। এরপরে জুলাই আন্দোলনের কথা যদি বলেন, যাত্রাবাড়িতে 5ই আগস্টে যখন যাত্রাবাড়িতে থানায় যখন আক্রমণ হয়, যখন থানা থেকে গুলি করে, আপনারা যদি ভিডিওগুলো দেখেন তখন আমাকে দেখতে পাবেন ওই ভিডিওতে। আমি তখন 3টা পিলের পরে আমি দাঁড়ানো ছিলাম। 19শে জুলাই আমি হসপিটালে রক্ত দিতে গেলাম। বিআইউর একটা পোলা আহত হইলো, তাকে রক্ত দিতে গেলাম। সেখানে যাই দেখলাম যে শহীদ আদিলকে তখন গুলি করে মেরে ফেলছে বিজিবি। আমি আদিলের বাবার এখনো চেহারাটা আমার ভাসে। কেমন বাংলাদেশ চান এক বাক্যে যদি বলতে হয়? একটা মানুষ তার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবে, তার মতো করে কথা বলবে, যতক্ষণ পর্যন্ত একজনের ক্ষতি না হয় অতক্ষণ পর্যন্ত তাকে কেউ স্টিমরুলার চালাবে না। একটা মানবিক বাংলাদেশ আপনি প্রত্যাশা করেন? ন্যায় ইনসাফের বাংলাদেশটা চাই আমি। জি, ধন্যবাদ শিহাব আপনাকে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। শিহাবুদ্দিন আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন রাজপথে। নারায়ণগঞ্জের মতো সন্ত্রাস কবলিত জেলায় আওয়ামী বিরোধী ভূমিকা নেওয়ার কারণে তাকে অসংখ্যবার নিপীড়নের শিকার হতে হয়। আমাদের প্রত্যাশা, আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত দেশ ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে, অপরাধীরা পাক শাস্তি, আর স্বস্তি পাক শিহাবের মতো সাধারণ মানুষ। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersmriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।